জাপানের রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যায় অন্তত 4 জনের মৃত্যু। টোকিওর বড় অংশ জুড়ে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ। দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে বন্ধ 108টি স্কুল। আফগানিস্তানে প্রাথমিকের পর শিক্ষা থেকে বঞ্চিত 2 মিলিয়ন মেয়ে শিশু। জাতিসংঘের প্রতিবেদন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ত্রিদেশীয় জোট অকাস পূর্ণ গতিতে এগিয়ে যাবে বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সাউথ কোরিয়ায় 2027 সাল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খাবার হিসেবে কুকুরের মাংস বিক্রি। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। জাপানের পূর্বাঞ্চলীয় চিবা প্রশাসনিক অঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং 1 জন নিখোঁজ রয়েছেন। 24 ঘন্টায় সেখানে 360 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এই বন্যায় রাজধানী টোকিওর নিকটবর্তী চিবা এলাকার সড়ক, রেলপথ এবং বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে, যার প্রভাবে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন অন্তত 7,000 যাত্রী। উদ্ধার কাজে ইতিমধ্যে সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। জাপানের রাজধানী টোকিওর কাছে চিবা অঞ্চলে এ যাবৎকালের রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সেখানে মাত্র 24 ঘন্টায় 360 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পুরো অগাস্ট মাসের গড় বৃষ্টিপাতের 3 গুণেরও বেশি। বন্যায় তলিয়ে গেছে সড়ক ও রেলপথ। এ পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন 1 জন। চিবার ভয়াবহ এই পরিস্থিতিতে সর্বোচ্চ লেভেল 5 জরুরি সতর্কতা জারি করে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। এই রেকর্ড বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে টোকিওর প্রধান বিমানবন্দর নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ট্রেন চলাচল বন্ধ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিমানবন্দরের টার্মিনালগুলোতে আটকা পড়েছেন প্রায় 7,000 দেশি বিদেশি যাত্রী। ট্যাক্সি বা বিকল্প পরিবহন না পাওয়ায় প্রচণ্ড গরম ও ভিড়ের মধ্যে অনেককে সারা রাত কাটাতে হয়েছে বিমানবন্দরের মেঝেতেই। ট্যাক্সির জন্য 4 ঘন্টা অপেক্ষা করেও গাড়ি পাইনি। দূরে একটি হোটেল বুক করলেও দেরির কারণে শেষ পর্যন্ত তারা বুকিং ক্যান্সেল করেছে, রিফান্ড দেয়নি। বাধ্য হয়ে পরিবার নিয়ে আবার বিমানবন্দরেই ফিরে আসতে হয়েছে। বিমানবন্দরের পুরো মেঝে জুড়ে মানুষ ঘুমাচ্ছে। প্রায় প্রতিটি কোণেই মানুষ তাদের স্লিপিং ম্যাট বিছিয়ে রাত কাটিয়েছে। এরকম দৃশ্য আগে কোনোদিন দেখিনি। বন্যায় কেবল যোগাযোগ ব্যবস্থায় থমকে যায়নি, প্লাবিত হয়েছে চিবা শহরের বড় বড় শপিং মল থেকে শুরু করে আবাসিক এলাকাগুলো। টোকিও ইলেকট্রিক পাওয়ারের তথ্য মতে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে প্রায় 22,000-এর বেশি পরিবার অন্ধকারে রয়েছে। ঘরবাড়ি ছেড়ে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে। জলাবদ্ধতায় ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। দোকান বন্ধ করার সময় বৃষ্টি ছিল না, রাতে এসে দেখি ভাসছে সব। 3 বছর আগেও এমন একটি ঝড় হয়েছিল, কিন্তু এবার ক্ষতির পরিমাণ অনেক বেশি। ঝড়ের শব্দ এবং বৃষ্টির তীব্রতা এতটাই অস্বাভাবিক ছিল যে কিছু করার সুযোগই ছিল না। কিছু ট্রেন ও বাস চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও চিবায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিজে জামি, TVN 24 নিউজ ডেস্ক। মালয়েশিয়ার সারাওয়াক ও প্রতিবেশী ইন্দোনেশিয়ার বনাঞ্চলের আগুনে শুক্রবার ঘন ধোঁয়ায় ঢেকে যায় সারাওয়াকের বিভিন্ন এলাকা। বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর ফলে সেরিয়ান জেলার 108টি স্কুল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, কাশি ও গলা জ্বালা পোড়ার কথা জানিয়েছেন। মালয়েশিয়ার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেরিয়ানে বায়ুদূষণ সূচক 179, কুচিংয়ে 168 এবং শ্রী আমানে 161তে পৌঁছেছে। দাবানলের ফলে প্রায় 80 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে প্রায় 40 হেক্টর এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার 5 বছর পর প্রাথমিক স্তরের পর পড়াশোনা চালিয়ে যেতে পারছে না 2 মিলিয়নের বেশি মেয়ে। গত মঙ্গলবার জাতিসংঘের শিক্ষা,
বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে এই তথ্য প্রকাশ করা হয়। তালেবান সরকার নারীদের অধিকাংশ সরকারি চাকরি নিষিদ্ধ করেছে, পাশাপাশি 12 বছর বয়সের পর মেয়েদের শিক্ষা গ্রহণও সীমিত করেছে। ইউনেস্কোর বিশেষজ্ঞ হুদা জাবেরিয়ান জানান, আনুমানিক 2,400,000 মেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এই নিষেধাজ্ঞা যত দীর্ঘ হবে, দেশের ওপর এর প্রভাবও তত গভীর হবে। জাবেরিয়ান বলেন, পড়াশোনার সুযোগ না পাওয়ার ফলে কম সংখ্যক নারী শিক্ষক ও পেশাজীবী হিসেবে গড়ে উঠছেন। এতে দেশটির শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে প্রয়োজনীয় মানব সম্পদ হারাচ্ছে। ইউনেস্কো জানিয়েছে, এই প্রবণতা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে প্রাথমিকের পরের শিক্ষা থেকে বঞ্চিত মেয়ের সংখ্যা প্রায় 4 মিলিয়নে পৌঁছাতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া, আমেরিকা ও ব্রিটেনের প্রতিরক্ষা জোট অকাস আগের মতোই পূর্ণ গতিতে এগিয়ে যাবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ওপর আরোপিত সব ধরনের শুল্ক থেকে দেশটিকে পুরোপুরি অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার অ্যালবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তিনি একমত হয়েছেন যে 3 দেশের প্রতিরক্ষা জোট অকাস সবার জন্যই লাভজনক। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেওয়ার কথা রয়েছে আমেরিকার। 2021 সালে গঠিত অকাস অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় এই জোট গঠন করা হয়। We reviewed the significant progress that has been made under AUKUS, which remains full steam ahead. We agreed it was a project that is and will continue to deliver benefits for the United States, for Australia and for the United Kingdom. But I did ask that Australia's position as a friend of the United States be considered, and the President agreed that he would give consideration to my request. রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার একটি নতুন স্মৃতিসৌধ উদ্বোধন করেছে পাকিস্তান। দেশটির শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং গত বছরের ইন্ডিয়ার সঙ্গে সামরিক সংঘাতে নিজেদের বিজয় স্মরণে নির্মাণ করা হয়েছে ইয়াদগারি ফাতা বা বিজয় স্মৃতিসৌধ। এক অনুষ্ঠানে যৌথভাবে স্মৃতিসৌধটির উদ্বোধন করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অনুষ্ঠানে দেশটির শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ছাড়াও বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরাও অনুষ্ঠানে অংশ নেন। 2025 সালের মে মাসে ইন্ডিয়ার সঙ্গে কয়েকদিনের সামরিক সংঘাতকে পাকিস্তান সরকারিভাবে মার্কাই হক নামে অভিহিত করে। 14 আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের আগের দিন এই বিজয় স্মৃতিসৌধটি উদ্বোধন উপলক্ষে জমকাল অনুষ্ঠানের আয়োজন করে ইসলামাবাদ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো শুক্রবার সংসদে 2027 সালের বাজেট পরিকল্পনা তুলে ধরে কৌশলগত পণ্যের জন্য কমোডিটি এক্সচেঞ্জ চালুর ঘোষণা দিয়েছেন। আগামী বছরের 1 জানুয়ারি থেকে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খাদ্য ও জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা, দেশীয় শিল্প এবং শিক্ষাসহ 8টি খাতকে অগ্রাধিকার দেবে প্রস্তাবিত বাজেট। দানান্তারা সুম্বেরদায়া ইন্দোনেশিয়া কোম্পানির মাধ্যমে পণ্য রপ্তানি তদারকির পরিকল্পনার কথাও জানান প্রভু। তিনি বলেন, নিকেল, টিন ও কয়লাসহ প্রধান রপ্তানি পণ্যের নিজস্ব নির্দেশক মূল্য নির্ধারণ করবে ইন্দোনেশিয়া। সাউথ কোরিয়ায় কয়েক দশকের পুরনো এক খাদ্য সংস্কৃতির অবসান হতে যাচ্ছে। সাউথ কোরিয়ায় গ্রীষ্মের সবচেয়ে উষ্ণ 3 দিন বকনালে একসময় কুকুরের মাংসের রেস্তোরাঁগুলোতে থাকত উপচে পড়া ভিড়। তবে এবার সেই ঐতিহ্যের শেষ অধ্যায়। 2027 সালের ফেব্রুয়ারি থেকে কুকুরের প্রজনন, নিধন এবং মাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে। তাই শেষবারের মতো প্রিয় খাবারটি খেতে রেস্তোরাঁয় ভিড় করছেন প্রবীণরা। দীর্ঘদিনের ঐতিহ্য হলেও বদলে যাচ্ছে সময়ের প্রয়োজনে। সাউথ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে চলছে এর শেষ মৌসুম। তবে এই খাবারের প্রতি আগ্রহ এখন মূলত প্রবীণ প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ। রাজধানী সিউলের কাছে মোরান মার্কেটেও কমেছে কুকুরের মাংস বিক্রির ব্যবসা, বন্ধ হয়ে গেছে অনেক রেস্তোরাঁ। গ্রীষ্মের সবচেয়ে উষ্ণ 3 দিনকে স্থানীয়ভাবে বলা হয় বকনাল। প্রচলিত বিশ্বাস, এই সময়ে কুকুরের মাংসের ঝোল খেলে শরীরে শক্তি বাড়ে এবং গরমের ধকল সামলানো সহজ হয়।
কিন্তু এবার বকনাল নিয়ে এসেছে অন্যরকম অনুভূতি। 2027 সালের ফেব্রুয়ারি থেকে সাউথ কোরিয়ায় মানুষের খাবার হিসেবে কুকুরের প্রজনন, নিধন, বিতরণ ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে। 37 বছর ধরে কুকুরের মাংস ও কালো ছাগলের মাংসের স্টু বিক্রি করছেন লি কাং চুন। পরিবর্তনকে সময়ের দাবি মনে করলেও পুরনো ক্রেতাদের প্লেটে আর এই বিশেষ খাবারটি তুলে দিতে পারবেন না বলে তিনি বেশ দুঃখিত। তবে লি মনে করেন আধুনিক বিশ্বে সাউথ কোরিয়ার ভাবমূর্তি এবং বদলে যাওয়া সামাজিক মূল্যবোধের সঙ্গে কুকুরের মাংসের সংস্কৃতি আর সামঞ্জস্যপূর্ণ নয়। সত্যি বলতে আধুনিক বৈশ্বিক সমাজে আমাদের কুকুরের মাংসের সংস্কৃতি কিছুটা পশ্চাৎপদ। দেশের ভাবমূর্তি উন্নত করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরতে চাইলে আমাদের মনে হয় এমন সংস্কৃতি থাকা উচিত নয়। রাজধানী সিউলের কাছে মোরান মার্কেট একসময় ছিল কুকুরের মাংসের সবচেয়ে বড় বাজারগুলোর একটি। এখনও দুপুরে বাজারের গলিতে ভিড় দেখা যায়, তবে কুকুরের মাংসের বদলে সেখানে এখন জনপ্রিয় হচ্ছে কালো ছাগলের মাংসের ঝোল। কুকুরের মাংসের অল্প কয়েকজন ক্রেতার মধ্যে বেশিরভাগই প্রবীণ। 40 বছরের বেশি সময় ধরে এখানে ব্যবসা করছি। আগে মালবক দিবসে এই জায়গা ছিল কানায় কানায় পূর্ণ, এখন একেবারেই জনশূন্য মনে হয়। সিউল ও আশেপাশের এলাকার কুকুরের মাংসের রেস্তোরাঁগুলো প্রায় সবই বন্ধ হয়ে গেছে। এখন যারা আসে তারা সবাই বয়স্ক, তরুণদের দেখা যায় না। 69 বছর বয়সী ইউ জিন সাম বলছেন, প্রিয় খাবারটি হারিয়ে যেতে বসায় তিনি বেশ মর্মাহত। আমার ভীষণ মন খারাপ হয়েছে। যাদের শরীর ভালো নয় তাদের জন্য এই খাবার উপকারী বলে মনে করা হতো, তাই প্রায়ই খেতাম। এখন এই খাবারটি বন্ধ হয়ে যাচ্ছে, বিষয়টি খুবই দুঃখজনক। কুকুরের মাংস নিষিদ্ধের সিদ্ধান্তটি এসেছে দীর্ঘদিন ধরে এই খাবারের জনপ্রিয়তা কমে যাওয়ার পর। পোষা প্রাণী পালনের প্রবণতা বৃদ্ধি এবং প্রাণী কল্যাণ নিয়ে সচেতনতা বাড়ায় বদলে গেছে মানুষের দৃষ্টিভঙ্গি। এক জরিপে 90% বেশি মানুষ ভবিষ্যতে কুকুরের মাংস খেতে চান না বলে জানান। 80% বেশি মানুষ সমর্থন করেন এই নিষেধাজ্ঞা। সরকারের হিসেবে নতুন আইনের আওতায় পড়েছে 5600টির বেশি ব্যবসা। 2024 সালের জানুয়ারিতে পার্লামেন্ট কুকুরের প্রজনন, নিধন, বিতরণ ও রান্না করা খাবার হিসেবে বিক্রির জন্য নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাশ করে। 3 বছরের পরিবর্তনকাল শেষে 2027 সালের ফেব্রুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হবে আইনটি। দীর্ঘদিনের খাদ্য সংস্কৃতির অবসানের পাশাপাশি বিকল্প ব্যবসায় যেতে সরকারও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।